টুকটুকে লাল বেনারসিতে বধূ বেশি শ্রেয়ার গলা টিপে ধরল ওর স্বামী। আচমকা এমন হবে অষ্টাদশী শ্রেয়া কুসমিন কালেও ভাবেনি। শ্বাস ফেলতে কষ্ট হচ্ছে ওর, বুকটা ব্যথায় চিনচিন করে উঠছে। ক্রমাগত কণ্ঠনালীতে বলিষ্ঠ হাতের চাপ বেড়েই চলেছে। গাঢ় হাতে গাঢ় হচ্ছে তা। দুই নেত্র কার্নিশ বেয়ে অবাধে গড়িয়ে যাচ্ছে জল। ঠেলতে ঠেলতে লোকটা দেয়ালের সাথে সচরে চেপে ধরল তার নরম দেহখানি। তৎক্ষণাৎ শ্রেয়ার দুই চক্ষু মুধে এলো, অশ্রুসিক্ত পল্লব ছুঁয়ে দেয় বদন। মনে হলো এই বুঝি জীবনের সমাপ্তি। অন্ধকারাচ্ছন্ন এক অধ্যায় চিরতরে পুড়ে ছাই হয়ে যাবে আগুনের লেলিহান শিখায়। বধূবেশে সারাটি দিন যে ব্যক্তিকে নিজ চোখে না দেখেও হাজারো স্বপ্ন আশা বুনন করল, সেই কিনা এখন ওর প্রাণ নেওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ছে। কেন? কী কারণে? এখনও তো মানুষটার চেহারা অবধি দেখল না সে এক পলকের জন্য, অথচ লোকটা ওকে মারার কতটা নির্মম প্রচেষ্টাই না চালাচ্ছে। পুরো কক্ষ ফুলের সুবাসে মৌমো করছে। এক ঘোর অমানিসা বন্দিত্ব মেনে নিয়ে স্বাচ্ছন্দ্যে অবস্থান করছে কক্ষের চার দেয়ালের মধ্যেখানে। রুমের সবকটা খিড়কি বারান্দার দরজা সব বন্ধ। আলো যেন প্রবেশে বাধাপ্রাপ্ত হয় তারই নিমিত্তে হয়তো সকল বন্দোবস্ত। বাহিরে ঝড় হচ্ছে। কিছু সময় পূর্বে মিটিমিটি মোমবাতি জ্বললেও এখন আর দীপ্ততা ছড়াচ্ছে না, সবগুলো নিভু নিভু। 4 ঘন্টা যাবৎ বাসর ঘরে কাঙ্ক্ষিত মানুষটার অপেক্ষায় বসেছিল শ্রেয়া। তখনই এক ঝড়ের সৃষ্টি হলো। সেই মানুষটা তো এলো, কিন্তু তার প্রতীক্ষায় মোমেরা গুলে নিজেদের শেষ অবস্থান জানান দিল। অন্ধকারে পরিণত হলো সারা রুম। দাদি শাশুড়ির শেখানো নিয়ম নত মস্তকে স্বামীকে সালাম করতে উদ্যত হলো শ্রেয়া। সঙ্গে সঙ্গে ওর দুবাহু চেপে ধরে দুটো পেশিবহুল হাত। অন্তঃস্থল নড়ে ওঠে। 18 কোঠায় বিরাজমান এই মেয়েটার কায়ায় সর্বপ্রথম কোনো পুরুষের স্পর্শ লাগলো। হৃদয়ে জাগলো শ্রীহরণ। নিমিষেই লজ্জায় কপল লালে রঞ্জিত হয়ে ওঠে। কৃষ্ণের স্থায়িত্ব না হলে স্বামী নামক মানুষটা হয়তো সেই লজ্জামাখা চেহারাখানি দেখতে পেত অনায়াসে। শ্রেয়া ভাবল লোকটা ওকে বুকে নিয়ে বলবে তুমি সালাম করছো কেন, বুকে থাকবে সবসময়। একটা মুভিতে তো এমনই দেখেছিল। তাছাড়া এতিমখানার এক বড় আপা যে ছিলেন, তিনিও তো নিজের বিবাহিত জীবনের অনেক কাহিনী ফুসুর ফাসুর করে বলতেন। সুযোগ পেলেই আসতেন এতিমখানায় আর শুনিয়ে যেতেন নিজের সুখের গল্প। তখন থেকে শ্রেয়ার মনে এক ভালো লাগা সৃষ্টি হয়। আবেগ, ভালো লাগা, নব্য নব্য অনুভূতি মিশিয়ে ভাবে সবার মতো বিয়ে হলে সেও একটা নতুন পরিবার, নতুন জীবন ও ভালোবাসার মানুষ পাবে। অথচ ভাগ্য নিষ্ঠুর। মুহূর্তেই তার সকল কল্পনার জগৎ লণ্ডভণ্ড করে দিল। মৃত্যুর দুয়ারে ঠেলে দিল তাকে। মানুষটা তাকে বুকে ঠাঁই তো দিল না, বরঞ্চ চেপে ধরেছে গলা। এত সময় ধরে শ্রেয়া নিবিড় ভূমিকা পালন করলেও আর সহ্য করতে পারছে না। চক্ষুদয় কোটর ছেড়ে আসবে আসবে ভাব। শ্বাস ফেলার জো নেই। নিজেকে বাঁচানোর তাগিদে মেয়েটা দুর্বল হাতে সামনের মানুষটাকে সরানোর প্রয়াস চালালো, কিন্তু পারল কই। প্রশস্ত বুকে হাত রেখে ঠেলতেই ও বুঝল এই লোককে সরানোর শক্তি ওর নেই। দেহে যেন অসুরে শক্তি, তার উপর ওর প্রাণ প্রায় ওষ্ঠাগত। হাত পা অবশ্যই আসছে, হাল ছেড়ে দিচ্ছে ও। বাসর রাত মরণকাল হবে কে জানত। চোখ বুঝে পাশ হাতড়ে একটা ভারী জিনিস পেল শ্রেয়া। সেটা তুলতে নিলে ফ্লোরে আছড়ে পড়ল। সাথে সাথে আক্রোশে ফেটে পড়ল মানুষটা। গলার বাঁধন ঢিলে করে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, খুন করে ফেলবো তোকে। সাহস কি করে হলো এখানে আসার? ছোট লোক, আমার আশেপাশে কাউকে সহ্য হয় না, কাউকে না। কেন এলে আমার রুমে? শ্রবণগ্রন্থিতে কথাগুলো ঢুকল শ্রেয়ার, তবে অস্পষ্ট। সে সাথে কর্ণকুহুর হলো দরজায় করাঘাতের শব্দ। আখিদয় বুঝে এলো, ঢুলে পড়ল সে লোকটার বক্ষে। দরজা ভেঙে হুড়মুড় করে ঘরে ঢুকলো সবাই। মেহেরিমা চৌধুরীর হাতে লাইট। ছেলের দিকে আলো ধরলেন তিনি। তাতে শ্রেয়াকে বুকে জড়িয়ে ধরে নিজেকে গুটিয়ে নিল লোকটা। মেহেরিমা চৌধুরীর অন্তরাত্মা কেঁপে উঠল শ্রেয়াকে অচেতন অবস্থায় দেখে। মেয়েটার বেনারসিটা এলোমেলো, ঠোঁটে সৌন্দর্য ফুটিয়ে তোলা লাল লিপস্টিক লেপটে আছে, গলায় হাতের ছাপ বিশদ। যা ভাবলেন তাই হলো। মাথায় হাত দিয়ে কান্না নিবারণ করে শাশুড়ির দিকে তাকালেন তিনি। ফাতেমা চৌধুরীর কুচকানো চামড়া আরও কুচকে গেল মলিনতায়। মেহেরিমা নিষ্প্রভ স্বরে বললেন, বলেছিলাম আম্মা পাঠাবেন না মেয়েটাকে এ ঘরে, শুনলেন না আমার কথা। ওকে সত্যটুকু বলার সময়টাও আমায় দিলেন না। তার আগেই যে নিজেকে শেষ করতে পিছুপা হয় না, সেই ছেলের ফুলশয্যা
বউ কেমন করে বুঝবে আম্মা? খুনি বানিয়ে দিলেন আমার ছেলেটাকে। ফুপিয়ে উঠলেন মেহেরিমা চৌধুরী। আয়ুষী কেঁদে দিল। অপলক চেয়ে রইল তার ভাইয়ের দিকে। ভয় কেমন চুপচাপ হয়ে আছে, দৃষ্টি মেঝেতে নিবদ্ধ। ভাইয়ের বুকে পড়ে থাকা মেয়েটার জন্য ভীষণ খারাপ লাগছে। ফাতেমা চৌধুরীর কণ্ঠস্বর কাঁপছে, তবু তেজ ঢেলে বললেন, এখন এসব বলার সময় বউ, ডাক্তারলে ডাকো। মরছে না মনে হয় মাইয়াডা, তাড়াতাড়ি করো। শাশুড়ির কথায় জিদ লাগলো মেহেরিমা আয়ুষীর। মায়ের উদ্দেশ্যে বলে উঠলেন ব্যগ্র কণ্ঠে, তোর ছেলে কই ত্রিহা? ডাক না ওরে, মেয়েটার প্রাণ বাঁচাতে হবে। ওরে বল ডাক্তার ডাকতে। বিছানায় আধো হয়ে শুয়ে চোখের ওপর হাত রেখে শুয়েছিল ছেলেটা। মায়ের কথা কর্ণপাত হতেই তড়াক করে উঠে বসল। শীত দ্বারা পেয়ে নেমে গেল শীতল স্রোত। মাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে উদ্ভ্রান্তের ন্যায় উন্মাদ হয়ে ছুটে গেল। সবাইকে পাশ কাটিয়ে শ্রেয়ার কাছে গেল। হাত বাড়িয়েও থেমে গেল সে। হুট করে অন্যর বুকে স্পর্শ যে সমীচীন নয়। চোখ দুটো জ্বলে উঠল। ধরা গলায় শ্রেয়াকে বুকে ধারণ করা সুঠাম দেহের মানুষটার উদ্দেশ্যে রয়ে সয়ে বলল, ভাই কি হয়েছে? মেয়েটা কষ্ট পাচ্ছে, এদিকে দে। তুই ওকে মেরেছিস? শেষোক্ত প্রশ্নটা যেন সীসা ঢেলে দিল অপর মানুষটার কর্ণে। ঝাঁঝালো রক্তিম দৃষ্টি নিক্ষেপ করলো। বুক থেকে ছিটকে ফেলে দিল শ্রেয়ার কোমল শীর্ণ দেহটা। রাগে কিচকিচ করতে করতে পুরো রুমে ভাঙচুর শুরু করলো। সব ফুল ছিঁড়তে লাগলো অনবরত। এই সুযোগে শ্রেয়াকে নিয়ে বেরিয়ে গেল সকলে। বাহির থেকে দরজায় তালা লাগিয়ে দিলেন ফাতেমা। মেহেরিমা বদ্ধ দরজার দিকে চেয়ে ডুকরে কেঁদে উঠলেন, আমার ছেলে, আম্মা, আমার ছেলেকে বাঁচান। সে আগের সুস্থ গম্ভীর সুদর্শন ছেলেটা কোথায় গেল আম্মা? আমাকে মা ডাকে না কেন? প্রভাতের আলো ফুটতেই শ্রেয়ার জ্ঞান ফিরে আসে। চোখ মেলতে প্রচণ্ড কষ্ট হচ্ছে মেয়েটার। ঝাপসা চোখে রুমের চারিদিকে চাইল। গলার ব্যথায় কুঁকড়ে উঠল। চোখের সামনে ভেসে উঠল গত রাতের ভয়ঙ্কর সেই মুহূর্তটা। বিছানার চাদর খামচে ধরে নিঃশব্দে অশ্রু বিসর্জন দিতে শুরু করে। তখনই কানে আসে কারো উৎকণ্ঠা, নতুন বউ, তোমার হুশ আইছে? দাঁড়াও, আমি লেকচারে ডাইকা লই আয়। শ্রেয়া কথা বলতে পারছে না। চেষ্টা করলে ব্যথায় বিষিয়ে উঠছে সমগ্র দেহ। তরতর করে গলার ব্যথা বেড়ে যাচ্ছে। তবু রহিমাকে ডাকলো। কণ্ঠ খুবই ক্ষীণ। রহিমা হয়তো শুনল না, তাই পুনর্বার বলল, শুনুন। রহিমা দৌড়ে এসে বলল, কও নতুন বধূ। লেকচারার কে খালা? আরে, ও তো এই বাড়ির পোলা। কালকা তো মনে হয় তোমার লগে পরিচয় হয় নাই। তোমার জামাই তোমারে মারল না, তারপরে সারা রাত এনে আসিল। ডাক্তার আনছে, তোমার খেয়াল রাখছে আর লগে থাকছে। একটু আগে গেল, কইয়া গেল তোমার হুশ আইলে যেন ডাকি। বাকি সবাইও আসিল। তোমার শাশুড়ও একটু আগে আইসা গেছে। অহন কেমন লাগছে তোমার? তোমার জামাই মারছিল না? আহা! স্ত্রীর হৃদয়খণ্ড দ্বিখণ্ডিত হওয়ার জন্য এই বাক্যটা যেন একদম যথেষ্ট। শ্রেয়ার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। মলিন স্বরে আওড়ালো, ভালো। রহিমা দীর্ঘ 15 বছর ধরে এ বাড়িতে কাজ করছে। তারও একটা মেয়ে আছে, বিয়ে দিয়েছে। স্বামী সংসারে বেশ সুখেই আছে মেয়েটা। কিন্তু এই মেয়েটা বিছানায় সোজা হয়ে নীরবে কেটে যাওয়া শ্রেয়ার দিকে চেয়ে অতীব মায়া হচ্ছে তার। সে জানে কোনোদিনও সুখী হবে না এই মেয়ে। চৌধুরীর বাড়ির মানুষগুলো এত ভালো হয়েও কেমন করে পারলো এমন অবিচার করতে এতিম একটা মেয়ের সাথে। কি সুন্দর মেয়েটা, রূপ যেন ঠিকরে পড়ছে। বুক চিরে দীর্ঘশ্বাস বিমোচন করলেন তিনি। শ্রেয়ার মুখের দিকে তাকিয়ে যা সত্য তা বলে দিলেন, নতুন বধূ, তোমারে ঠকাইছে সকলে, তুমি সুখী হইবা না। শ্রেয়া ভ্রুকুচকে তাকালো, দৃষ্টি প্রশ্নবিদ্ধ। রহিমা এগিয়ে এসে চাপা স্বরে বললেন, তোমার স্বামী পাগল, গত 1 বছর ধইরা পাগল। পাগলের বউ তুমি, নতুন বউ পাগলের বউ। শ্রেয়ার পুরো দুনিয়া কেঁপে উঠল নিমিষে। বজ্রপাতের ন্যায় শোনালো সবটা। কানে বাজলো ছোটবেলার সেই তিরস্কার, তোর আব্বা পাগল শ্রেয়শ্রী, তোর আব্বা পাগল। শ্বাস রোধ করে ফেললো যেন কেউ। ঠোঁট দুইটা চেপে ধরে ঘাড় ফিরিয়ে নিল। এত বড় ধোঁকা! কেন নিয়তি মায়ের জীবনটার মতো ওর জীবনটাও নিঃশেষ করে দিল? ঠিক এমনভাবেই তো মরেছিল ওর মা। স্কুল থেকে ফিরে এসে মায়ের রক্তাক্ত দেহটা পেয়েছিল মেঝেতে। বাবা বিদঘুটে হেসে ছুরি দেখিয়ে বলেছিল, শ্রেয়ার অভ্যন্তরে কম্পন ছড়িয়ে পড়ে মায়ের পরিণতি মনে করে। না না, এখানেই থাকবে না সে।
থাকলে মায়ের মতো মরতে হবে। মাথায় আসলো যে করে হোক বাঁচাতে হবে নিজেকে। রহিমা বেরিয়ে যেতেই দুর্বল শরীরটা নিয়ে কোনো মতে বিছানা ছাড়ল। পড়ে যেতে নিলে পাশের টেবিলে হাত রেখে ধাতস্থ করে নিল নিজেকে। এখান থেকে এখন না পালালে পুরোটা জীবন দুর্বিষহ হয়ে উঠবে। কেন এমন করলো মাদার? কী করে পারলো ওকে এই নরকে ঠেলে দিতে? বিলাসবহুল চৌধুরী বাড়ির প্রত্যেকটা দেয়ালে দেয়ালে আনাচে কানাচে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ল একটা বাক্যটা সবার কর্ণে কর্ণে প্রতিধ্বনিত হতে আরম্ভ করলো। স্বামী পাগল বলে বউ পালিয়েছে। বাড়ি ভর্তি বয়ে আসা মেহমানরা গলা উচিত তুচ্ছ তাচ্ছিল্য করে বিদ্রুপের কণ্ঠে বলল, পাগল হলে তো পালাবেই, পাগলের সাথে আবার সংসার। দুপুরে রৌদ্র যেন মানুষের দেহে চামড়া ঝলসে দিচ্ছে। শ্রেয়া বাসে বসে শহরের জঞ্জাট অবলোকন করে চলেছে অসহায় দৃষ্টিতে। জীবন কাকে কোথায় নিয়ে যায় কেউ জানে না। সময়ের ব্যবধানে আপন মানুষগুলো পর হয়ে যায়। বাসের মানুষগুলোর চমকপ্রদ দৃষ্টি ওর চক্ষু এড়াচ্ছে না। বিয়ের সাজে এলোমেলো হয়ে থাকা বিধ্বস্ত চেহারা নিশ্চয়ই আশ্চর্যজনিত। শ্রেয়া বিড়বিড় করল, হৃদয় টানছে অচেনা সেই মানুষটার জন্য, কিন্তু মহান হতে পারবো না আমি। মুক্তি চাই, মুক্তি, সুন্দর জীবন চাই। জানিস শ্রেয়া, পাশের ফ্ল্যাটে নতুন ভাড়াটিয়া এসেছে, ব্যাচেলার। শুনলাম সেই হ্যান্ডসাম, পেশায় ইউনিভার্সিটির লেকচারার। আজ মর্নিং ওয়াকে গিয়েছিলাম না, মেয়েগুলো ফিস করে বলাবলি করেছিল। 3 বছর ধরে প্রিয়র এরকম কথাবার্তা শ্রেয়াস মুখস্থ ততস্থ। অন্যের প্রশংসা করতে করতে এই মেয়ে মুখে ফেনা তুলে ফেলে। শ্রেয়া আলতো হেসে হাতের বালতিটা নিয়ে বাসা থেকে বেরিয়ে সিঁড়িঘরের কাছে এলো। উদ্দেশ্য কাপড়গুলো ছাদে মেলে দেওয়া, তারপর নাস্তা বানাবে, অতঃপর প্রিয়র সাথে ভার্সিটির জন্য বেরিয়ে পড়বে। ছাদে এসে কোনো দিকে না চেয়ে তাড়াহুড়ো করে একটা মোচড়ানো কাপড় হাতে তুলে নেয়। কাপড়ে এখনও বেশ পানি রয়ে গেছে। 2 হাতে চিপে কুচকানো কাপড়টা মেলে প্রচণ্ড জোরে ঝাড়া মারতেই সম্মুখ হতে ভেসে এলো রোষপূর্ণ গম্ভীর ধারালো কণ্ঠস্বর। স্টুপিড। মুহূর্তেই ভয়ে সেটে গেল শ্রেয়া। বিব্রত হলেও বটে। কাপড়টা মুখের সামনে থেকে সরিয়ে পিটপিট করে কপাল কুচকে চাইতেই চোখে বিধে এক সুদর্শন পুরুষ। ছেলেটি রক্তিম মুখ নিয়ে তুখোর তীক্ষ্ণ চাউনি নিক্ষেপ করে রেখেছে ওর দিকে, দৃষ্টি নির্নিমেষ। এটা কি করলেন আপনি? চোখে দেখেননি? রাগান্বিত কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল ছেলেটা। শ্রেয়া থতমত খেয়ে গেল। সাফাই দেওয়ার ভঙ্গিতে আওড়ালো, আম সরি, আমি খেয়াল করিনি যে আপনি এখানে ছিলেন। সত্যি একদম দেখতে পাইনি আমি। ভেতরে ভেতরে ভীষণ অনুতপ্ত শ্রেয়া। কোন বেখেয়ালে যে কোন দিকে না চেয়ে অমন করে কাপড় মেলতে গেল, যার দরুন পানি ছিটকে গিয়ে পড়ল লোকটার চোখে মুখে। এতে নিঃসন্দেহে যে কেউ ক্রুদ্ধ হবে, লোকটাও হলো। শ্রেয়া আবারও নিচু স্বরে মিনমিন করে বলল, আমি সত্যিই দেখতে পাইনি। দেখবেন কি করে? চোখ আছে? 3 দুপুরে কানা? এক তো অন্যায় করেছে, আবার অভিনয় করছে বেঁচে যাওয়ার জন্য। স্বার্থপর একটা। দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে উঠল লোকটা। শ্রেয়ার মেজাজ তুঙ্গে উঠে গেল। স্বার্থপর? সে কখন স্বার্থপর হলো? এত বড় মিথ্যা অপবাদ! অপরাধ করেছে বলে নত হলো, অথচ লোকটা কিনা ওকে স্বার্থপর বলল। কিছু কড়া শব্দ শোনাতে চায় মন, তবু নিজেকে সামলে যথেষ্ট নম্র গলায় বলল, দেখুন, আমি অভিনয় করছি না, সত্যি বলতে আমি অনুতপ্ত। আপনি এই কথাটা বেশি ঘোরাচ্ছেন। সামান্য পানি তো পড়েছে, মহাভারত অশুদ্ধ হয়ে তো যায়নি। এত রিয়াক্ট করারও কিছু নেই। শেষের বাক্যগুলো নিচু স্বরে বলতে গেল ভিতরে ভিতরে জন্মানো রাগের কারণে কিছুটা উঁচু হয়ে গেল। চোয়াল শক্ত হয়ে এলো ছেলেটার। বেয়াদব মেয়ে। এখন কমপ্লেন করবো আমি অ্যাপার্টমেন্টের মালিকের কাছে। এত ভদ্র একটা লোক আপনার মতন বেয়াদব অভদ্র মেয়েকে বাসা ভাড়া কেমনে দিল? বড়দের সঙ্গে কি করে ব্যবহার করতে হয় সে শিক্ষাটুকু হয়তো আপনার মাঝে বিদ্যমান নেই। আমি বেয়াদব? আপনার মধ্যে শিক্ষার অভাব মনে হচ্ছে আমার, তাই তো ঝগড়া লেগে গেলেন আপনি। কি? আমি ঝগড়া করছি? মুখে মুখে তর্ক? হাত মুঠো করে ফেলল ছেলেটা। তার শ্রেয়ার দৃষ্টি এড়ালো না। ভয়ে শুষ্ক ঢোক গেলে সে মেরে দেবে না তো আবার? ভয়ার্থ দৃষ্টি নিক্ষেপ করতেই ছেলেটা ওকে সম্পূর্ণ অগ্রাহ্য করে দ্রুত বেগে প্রস্থান করল। 2 অধর আপনা আপনি কিঞ্চিত ফাঁক হয়ে গেল। নিশ্চুপে লোকটা কি অপমান করে গেল ওকে? হুট করে শ্রেয়ার মস্তিষ্কে উদয় হলো, এই গম্ভীর মুখ ছেলেটাকে গত 3 বছর ধরে এখানে থাকছে, কই কখনো তো দেখিনি আগে। আচ্ছা, প্রিয় যে বললো ক্ষীণ সময় পূর্বে নতুন ভাড়াটিয়া এসেছে, ইনি কি ইউনিভার্সিটির একজন লেকচারার এত বদমেজাজি আর উগ্র হতে পারে? মনে মনে গালি দেওয়ার স্পৃহা জাগলেও তা দমিয়ে ফেলল শ্রেয়া। সবগুলো কাপড় মেলে তড়িঘড়ি করে নিচে নেমে এলো।
অচেনা লোকটার সঙ্গে তর্কে তর্কে অনেক সময় পেরিয়ে গেছে। এখন আবার নাস্তা বানাতে হবে, নয়তো না খেয়ে যেতে হবে ভার্সিটিতে। দরজা ভিজিয়ে গিয়েছিল যাওয়ার সময়, নরম হাতে ঠেলে ভিতরে ঢুকলো। বালতিটা একপাশে রেখে উঁকি দিয়ে প্রিয় রুমে। মেয়েটা দিব্যি ফোনে হেসে হেসে কথা বলে চলেছে। দুগালে লালের আস্তরণ স্পষ্ট লেপ্টে আছে এবং ঈষৎ গাঢ়। শ্রেয়সীর বুকটা ধক করে উঠল। প্রেমের কি এত শক্তি, নিমিষেই মনটা ভালো করে দেয়, গালে লজ্জা মাখিয়ে দেয়। প্রিয়র এই সুখী সুখী চেহারাটা দেখলে হৃদয়ে অনাবিল প্রশান্তির ঢেউ খেলে যায়। সঙ্গে সঙ্গে কোথাও শূন্যতায় কুঁকড়ে ওঠে হৃৎপিণ্ড। ঠিক 3টা বছর আগে এমন করেই তো কারোর জন্য নিজেকে লজ্জায় রাঙানোর স্বপ্ন দেখেছিল। কত শত আশায় বেঁধেছিল নিজেকে। সুস্থ মস্তিষ্কের একজন জীবনসঙ্গী চাইল, কিন্তু নিয়তি বিনিময়ে তছনছ করে দিল সব আশা, ভেঙে দিল ভালোবাসা পাওয়ার স্বপ্ন। শ্রেয়া একবার ভাবলেও প্রিয়কে ডাকবে না, কিন্তু পর মুহূর্তে প্রাচীরে সজ্জিত ঘড়ির কাঁটায় দৃষ্টি পড়তেই চক্ষু চড়ক গাছ। হাতে আর মাত্র আধা ঘন্টা সময় আছে, কখন কি করবে। ভার্সিটি পৌঁছাতেই সময় লেগে যাবে 15 মিনিট। উপায় না পেয়ে ডেকে উঠল রিনরিনে স্বরে। প্রিয়, প্রিয় কানে মোবাইল ধরে রেখেই হাতের ইশারায় প্রশ্ন করল। জবাবে অস্থির কণ্ঠে বলে উঠল শ্রেয়া। আর মাত্র 29 মিনিট সময় আছে, কলটা কি এখন রাখা যাবে? তোর লেকচারার সাহেব কি আজ ভার্সিটি যাবেন না? শ্রেয়ার কথায় টনক নড়ল প্রিয়র। উত্তেজিত স্বরে বলে উঠল, আচ্ছা রাখছি, তুমিও ক্লাসে যাও, আমারও যেতে হবে। শোনো, মোলায়েম স্বরে ডাকলো ফোনের অপর প্রান্তের ব্যক্তিটা। প্রিয় সম্মতি দিয়ে শুধালো, বলো। নিজে খেয়াল রেখো, সাথে মানুষটারও। এখনো? বলতে গিয়ে শ্রেয়ার উপস্থিতিতে বাক্যটা অসমাপ্ত থেকে গেল। শব্দ আটকে গেল কণ্ঠনালীতে। শ্রেয়ার দিকে যে আমতা আমতা করে বলল, আমি আসছি, তুই যা। মৃদু হাসলো শ্রেয়া। রুম ছেড়ে কিচেনে আসলো। কম সময়ে যা বানানো যায় তাই বানাবে, কোনো রকমে পেট ভরলেই হলো। হাতে নুডলস প্যাকেট নিয়ে অন্য হাতে একটা পেঁয়াজ তুলে নেয়। চপিং বোর্ডে রেখে মগ্ন হয়ে পড়ে কাটতে। প্রিয় কিছুটা সময় নিল। ফোনের অপর পাশের ব্যক্তি এখনও তার অর্ধসমাপ্ত বাক্যখানা পূর্ণ শোনার অপেক্ষায়। আশেপাশের চোরা দৃষ্টি মেলে বলল, ও এখন শুধু আপনার দেওয়া দায়িত্ব না আয়ুষ, আমার বেস্ট ফ্রেন্ডের চেয়েও বেশি। ধন্যবাদ আপনাকে এই মেয়েটার সন্তান আমাকে দেওয়ার জন্য, নয়তো কখনো এমন বন্ধু পেতাম না। আয়ুষ ঠোঁট ছড়িয়ে বলল, ধন্যবাদের মতো শুকনো শব্দ নট অ্যাকসেপ্টেড মিস প্রিয়, ভিন্ন কিছু ট্রাই করুন। প্রিয় সমগ্র ওষ্ঠ জুড়ে লজ্জালু রেখা দেখা দেয়। বলল, আপনি এখানে প্রেমের ক্লাসে ব্যস্ত থাকবেন নাকি স্টুডেন্টও পড়াবেন? লেকচারার আয়ুষ চৌধুরী, রাখলাম। আয়ুষকে আর কিছু বলার সুযোগ না দিয়ে প্রিয় ঝটপট পা বাড়ালো কিচেনের দিকে। এই ফ্ল্যাটে ওরা দুজন একা থাকে বিধায় দুজনেই মিলেমিশে সব করে। অবশ্য কাজের বুয়া আসে, টুকটাক কাজ করে দিয়ে যায়, কিন্তু তার হাতের রান্নার পান সে স্বাদ নিতে ইচ্ছুক নয় দুজন। প্রিয়কে আসতে দেখে শ্রেয়া তাড়াতাড়ি করে একটা বাটিতে নুডলস নিল। গরম গরম খাবার খেতে পারে না মেয়েটা। যেই মেয়েটাকে সুন্দরভাবে বাঁচতে পাশে এসে দাঁড়িয়েছে, রাস্তা থেকে এনে এই বিশাল ফ্ল্যাটে ঠাঁই দিয়েছে, অবলীলায় তার একটু একটু খেয়াল রাখা যায় ও যত্ন নেওয়া দোষের নয়। প্রিয়কে লেট লতিফ নামে সংজ্ঞায়িত করলে ভুল হবে না। মেয়েটা সব কিছুতে দেরি। তার প্রেমিক পুরুষ ঠিক যতটা পাংচুয়াল, সে ঠিক ততটাই এলোমেলো। একে অপরের বিপরীত, দুই মেরুর অধিবাসী। শ্রেয়ার সাক্ষাৎ হয়েছিল আয়ুষের সাথে প্রায় বছর দেড়েক পূর্বে। প্রিয় ও আয়ুষের সম্পর্কে উভয় পরিবারেরই অবগত, বরং পারিবারিকভাবে ওদের বিয়ে ঠিক। অতঃপর কথা হতে হতে প্রণয় দুটো হৃদয়ের সন্ধি, এসব প্রিয়র কাছে শুনেছেও। প্রিয়র তরফ থেকে ভালোবাসার সূচনাটা প্রথম হলেও আয়ুষের পক্ষ থেকে 1 বছর আগে প্রকাশ পেয়েছে। শ্রেয়া নিজ চোখে অনুভব করেছে মেয়েটার ছটফটানি আয়ুষ নামের মানুষটার ভালোবাসা পাওয়ার জন্য। এখনও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হতে হতে বাঁচে যখনই মনে পড়ে চট্টগ্রাম শহরে আসার প্রথম রাতটার কথা। প্রিয় না থাকলে জীবনটা বোধহয় আজ কোনো পতিতা পল্লীতে কাটত, নয়তো চিরতরে নিঃশেষ হয়ে যেত। প্রতিনিয়ত জীবনের একটা দুঃস্বপ্ন ভেবে বয়ে বেড়াতেও হয়েছে বিয়ে নামক সেই সম্পর্ক। এই সম্পর্কের জন্যই ঢাকা শহর ছাড়তে হয়, বেছে নিতে হলো অন্য এক কোলাহল মিশ্রিত শহর। শ্রেয়া চোখ বুঝে সূক্ষ্ম নিঃশ্বাস ফেলে, মনের সাথে যুদ্ধ চালালো। অতীত কেন মনে করছিস শ্রেয়া? পিছুটান কেন? কেন এত দরদ উতলে ওঠে মাঝে মাঝে ওই না দেখা পাগল স্বামীর জন্য? 3টা বছর শেষ, সেই সাথে অতীত পড়ে আছে সেই মুহূর্তটা। চাইলেও আর ফিরে আসবে না জীবনে। সঠিক পথে এগিয়েছিস তুই, ঘাড় বাঁকিয়ে চাস না আর। রাস্তায় আজ অটোরিকশার কমতি অনটন দেখা দিয়েছে।
মাঝে মাঝে এক দুটো আসছে, তাও লোকে পরিপূর্ণ। শ্রেয়া ও প্রিয় বেজায় বিরক্ত। কপাল জুড়ে বিন্দু বিন্দু ঘাম জমেছে। এত তাড়াহুড়ো করে লাভ হলো না। রিক্সার জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে প্রায় 10 মিনিট চলে গেল। হাতে অবশিষ্ট আছে শুধু মিনিট খানেক সময়। প্রিয় আর স্থির থাকতে পারল না। একটু সরে আবারও কয়েক কদম এগিয়ে গেল রিক্সা খোঁজার জন্য। শ্রেয়া ভ্রু চোখল কুচকে তাকালো, সোজা হয়ে দাঁড়িয়ে থাকলো। দূর হতে রিক্সা আসলে চোখে পড়বে। কিছু দূর হেঁটে গিয়ে শরীর বাঁকা করে এক দৃষ্টে চেয়ে থাকলেও রিক্সা এদিক দিয়েই যাবে। এত কষ্ট করে উঁকি দিয়ে দেখার মানে হয়? প্রিয়র বোকামিতে ভীষণ হাসি পাচ্ছে। তবু তা চেপে বলল, চল হেঁটে যাই। প্রিয় হাল ছেড়ে সাই দিয়ে প্রত্যুত্তর করল, চল। দুজনে কয়েক পা ফেলে সম্মুখে এগিয়ে যেতে পিছন থেকে রিক্সার টিং টিং আওয়াজে পরবর্তী কদম থমকে গেল মুহূর্তেই। শ্রেয়া বাড়ানো পাটা পিছিয়ে এনে ঘাড় ফিরিয়ে চাইল। এক আধবয়স্ক চাচা লাল লাল দাঁত দেখে মনের সুখে প্যাডেল ঘুরিয়ে এদিকেই আসছে। তৎক্ষণাৎ প্রিয় ব্যস্ত হাতে রিক্সা থামানোর জন্য ইশারা করলো। থেমে গেল রিক্সা। চাচা হাসি মুখে বলে উঠলেন, আমারা যাইবেন? চাচা। উইঠা পড়েন। প্রিয় রিক্সায় উঠে দুই অধর প্রশস্ত করে প্রশ্ন করলো। চাচা মনে হয় অনেক খুশি। নিমেষেই রিক্সাওয়ালা চাচা ঘাড় ঘুরিয়ে চাইলেন। পুনর্বার সামনে দৃষ্টি নিক্ষেপ করে ধরা গলায় বললেন, মনের দুঃখে হাসি পায় আম্মা। ক্লাসের প্রায় অর্ধেক সময় অতিক্রম হয়ে গিয়েছে। শ্রেয়া ও প্রিয় দৌড়ে এলো। কোনো মতেই আজ ক্লাস মিস করা যাবে না। গত কয়েকদিন ধরে মিস হচ্ছে। সামনে পরীক্ষা। রিটেকের ঝামেলা পোহাতে সম্মতি নেই দুজনার মধ্যে কারোরই। তাই দুজনেই ক্লাসের সামনে এসে উপস্থিত হলো। এখন যেই স্যারের ক্লাস, তিনি আগে থেকেই বলে দিয়েছেন কেউ লেট আসলেও যেন পিছনের দরজা দিয়ে নীরবে নিঃশব্দে প্রবেশ করে। অনুমতি ও নির্দেশনা থাকায় শ্রেয়া ও প্রিয় ঢুকতে গেল। তখনই হুড়মুড় করে শ্রবণ গ্রন্থিতে পৌঁছালো ক্রুদ্ধ ঝাঁঝালো কাটকাট কণ্ঠস্বর। স্টপ দেয়ার, ডোন্ট ট্রাই টু গেট ইনসাইড। কারোর রোষপূর্ণ কণ্ঠে দুজনে ভয় পেল না, দেহ কাঁপল না। আপাতত দুজনের মুখশ্রীতে কিঞ্চিত বিস্ময়। এটা ভেবে তাদের বুড়ো স্যারের কণ্ঠে এত তেজ এলো কেমন করে, এত ধারালো। তড়িৎ গতিতেই সামনে তাকালো শ্রেয়া। সেই সাথে চেহারায় দৃশ্যমান হয় আকাশচুম্বী অবাকতা। এ যেন অবিশ্বাস্য। সকালে যার সঙ্গে কোমর বেঁধে ঝগড়া করলো, সেই কিনা ওদের লেকচারার। কেমনে, কী করে সম্ভব? শ্রেয়ার মাথা ঘুরছে। দুজনেই বাইরে দাঁড়িয়ে থাকুন, ক্লাস শেষ হওয়া অবধি। নতুন লেকচারারের নাম জানিস শ্রেয়া? শ্রেয়া আনমনে মিহি স্বরে বলল, আমি জানবো কোত্থেকে? তুর্য চৌধুরী। পৃথিবীতে কি এক নামের একটা মানুষই হয়? আহা, নাম এক হতে পারে, তবে মানুষ ভিন্ন ভিন্ন, কখনো এক হয় না। কি করে সম্ভব? যমজ ভাই কিংবা বোনদেরও তো এক নাম হয় না। তেমনি তুর্য চৌধুরী নামটা ওই ব্যক্তির না, কেবল আরো অনেকেরই হতে পারে। তাই নামটা শুনে তাকে নিজের স্বামী মনে করা বোকামো শ্রেয়া, চরম বোকামি। তিনি তো পাগল ছিলেন, আর ইনি তো তোর ইউনিভার্সিটি লেকচারার স্যার। কারোর সঙ্গে কাউকে গুলিয়ে ফেলার মতন মূর্খতা তুই করিস না। তোর পাশের ফ্ল্যাটের সূর্য লেকচারার, উনি কোনো কালেই এমন পেশা ছিলেন না। তোর জানা মতে তিনি বাবার ব্যবসা সামলাতেন। এটাই তো বলেছিলেন মাদার বিয়ের আগের রজনীতে। শান্ত হো, অস্থির মনটা শীতল কর শ্রেয়া। অপমানে এসব বিড়বিড় করে বিছানায় ধপ করে বসে পড়ল শ্রেয়া। ভালো লাগছে না, কিছুতেই মিলছে না স্বস্তি। তুর্য চৌধুরী নামটা অভ্যন্তরে এলোমেলো করে দিয়েছে, শ্বাসরুদ্ধকর অবস্থা সৃষ্টি করেছে। 3 বছর পূর্বের বিয়ের আগের দিনের স্মৃতি হতে সব কিছু চক্ষুদ্বয়ে স্পষ্ট, স্বচ্ছ কাচের ন্যায় ভেসে উঠেছে। ঠিক 3 বছর পূর্বে এতিমখানার বড় কদম গাছটার নিচে বসে সবার সঙ্গে আড্ডায় মত্ত ছিল শ্রেয়া। তখনই জাহানারা খাতুন এলেন। সকলে তাকে দেখে নিশ্চুপ স্থবির হয়ে পড়ল। এতিমখানায় সবাই ওনাকে ভয় পায় তা না, সম্মান করে খুব, ভালোবেসে মাদার বলে সম্বোধন করে তাকে। মাদার সকলের মাঝ থেকে শ্রেয়াকে ডেকে নিয়ে আসলেন একান্তে। সবার উৎসুক চাহনি তখন শ্রেয়াতেই নিবদ্ধ। কেউ কেউ আন্দাজ করে ফেলল কী বলবে তাকে, ভেবেই ছোটদের মনটা বিষণ্ণতাই ছেয়ে যায়। বর্তমানে এতিমখানায় বয়সে সবচেয়ে বড় বলতে শ্রেয়াই। শ্রেয়া ও মাদার কিছু দূর যেতেই সবার মধ্যে আলোচনা শুরু হয়ে যায় উক্ত বিষয়ে। হাঁটার এক পর্যায়ে মাদার থামলেন এতিমখানার পিছনে খনন করা বড় পুকুর বাড়ির কাজটায়। এত সময় কণ্ঠটা ভরাট শোনালেও মোলায়েম করলেন এই মুহূর্তে। তুই তো জানিস এখনকার নিয়ম অনুযায়ী 18 বছর হলে স্বাবলম্বী হলে নিজের রাস্তা নিজে মাপতে হয়। শ্রেয়ার মনটা কেঁদে উঠল, গলা ধরে এলো, কণ্ঠে কম্পনের ছাপ। জানি মাদার, আমি কি আর এখানে থাকতে পারবো না, চলে যেতে হবে। প্রকট অসহায়ত্ব মেয়েটার কণ্ঠে। মাদার অতি সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে বললেন, যেতে হবে তোর,
কোথায় যাবি? এতিমখানাটা আমার মালিকানায় হলে আমি তোকে সত্যিই রেখে দিতাম, তবে তোর কর্মসংস্থার একটা সুযোগ করে দিব। শ্রেয়া মাথা দুলিয়ে বলে, সমস্যা নেই মাদার, এই পৃথিবীতে নিশ্চিত কোথাও না কোথাও ঠাঁই হবে আমার, যেমন করে বাবা মায়ের মৃত্যুর পর এখানে জায়গা পেয়েছিলাম। জাহানারা খাতুন কিয়ৎ পরিমাণ ভাবলেন, ইতস্তত করে বলে উঠলেন, তোর জন্য একটা প্রস্তাব এসেছে শ্রেয়সী। এই এতিমখানার মালিক চৌধুরী পরিবার, এটা জানিস তো? কদিন আগে ফাতেমা চৌধুরী এলেন না? বয়স্ক মহিলাটা? হুম, সেদিন তোকে বেশ চোখে লাগে ওনার। পরের দিন ফোন দিয়ে জানান উনি তোকে চৌধুরী বাড়ির পুত্রবধূ রূপে নিয়ে যেতে চান, ওনার নাতির বউ হিসাবে। তুই কি বলিস? এটা তোর জীবনের ব্যাপার, তুই তোর মর্জির প্রাধান্য পাবে। শ্রেয়া তৎক্ষণাৎ কিছু বলতে সক্ষম হলো না। মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত নেমে গেল। চৌধুরী বাড়ির সম্পর্কে ব্যাপক শুনেছে এই এতিমখানায়, রোজই চর্চা হয় তাদের। স্বনামধন্য পরিবার, এই পরিবারের বউ হয়ে যাওয়া, তাও একটা পরিবারহীন এতিম মেয়ের জন্য খুবই অদ্ভুত, আশ্চর্যজনক। শ্রেয়া শঙ্কিত নয়নে চাইল মাদারের দিকে। মাদারও নজর যেন পড়ে নিলেন। তুই ভাবছিস ছেলেকে দেখিসনি, এত বড় বাড়িতে বিয়ে কিভাবে কি? ছেলেটাকে আমি দেখেছি প্রায় 2 বছর আগে, ফাতেমা চৌধুরীর সাথেই এসেছিল এখানে। খুব ভালো, এখন সিদ্ধান্ত তোর উপর। শ্রেয়া সময় নিল না, অনতিবিলম্বে নাজুক স্বরে জানালো, আমার জন্য যেটা ভালো হবে সেটাই করবেন মাদার, আমি রাজি। কেউ যদি জিজ্ঞেস করতো এতিমদের জীবনে কিসের অভাব, তাহলে শ্রেয়া নির্দ্বিধায় বলতো ভালোবাসার অভাব। একটা পরিবার কারো ভালোবাসা পাওয়ার জন্য বছরের পর বছর ব্যাকুল শ্রেয়া। মাদারের এই প্রস্তাব যেন ওর খা খা করা হৃদয়স্থলে হিমের স্পর্শ মাখিয়ে দিল। স্বপ্ন দেখতে আরম্ভ করে শ্রেয়া, ভালোবাসা পাওয়ার স্বপ্ন, কারো অন্তরের অধিবাসী হবার শত কল্পনা জল্পনার সূচনা করে বসে। চৌধুরী বাড়ি থেকে ফাতেমা ও ত্রিহা চৌধুরী এসে পরদিনই আংটি পরিয়ে যায়, বলে যায় আগামীকাল গোধূলি শেষে বিয়ে হবে। সেই বিভাবরী নির্ঘুম কাটে শ্রেয়ার। ভাবতে থাকে সারা জীবনের জন্য যে মানুষটার বক্ষে বসবাস করবে সে ঠিক কেমন হবে। লজ্জায় মুখ ফুটে কাউকে বলতে অবধি পারেনি। মানুষটাকে এক পলক দেখার ইচ্ছে প্রকাশ করতে গেলেই বুকে ধ্রিম ধ্রিম শব্দ হতো, রন্ধ্রে রন্ধ্রে শিহরণ বয়ে যেত, মাথাটা ঝিমঝিম করে উঠত। মাত্র 2 দিনে প্রেম হয়, অনুরোগ জাগে হৃদয়? হয়তো, নয়তো কেন শ্রেয়া অচেনা অদেখা অজানা মানুষটাকে স্বামী ভেবে মন দিয়ে বসলো? শুধু 2 দিন। এই 2 দিনে শ্রেয়ার হৃদয়ের রাস্তায় হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি অনুভূতিরা চলাচলে ব্যস্ত। সমস্ত অনুভূতি মিলেই মানুষ পথে বারংবার লিখছিল তুর্য নামটা। হ্যাঁ, শ্রেয়া মাদারের মুখে শুনেছে ওর হবু স্বামীর নাম তুর্য, তুর্য চৌধুরী। ব্যাস, এখানেই জানা শোনার সীমারেখা টেনেছিল, আর জিজ্ঞেস করেনি কিছুই। লজ্জায় যে অতীব আড়ষ্ট ছিল মেয়েটা। কথা মতো পরের দিন মাগরিবের নামাজের পর মুহূর্তে বিয়ের আয়োজন শুরু হয়। বিশেষ কিছু নয়, এতিমখানার মানুষজনদের জন্য বিভিন্ন পদের খাবারের ও সিধে সাদাভাবে বিয়ে। চৌধুরী পরিবারের সব মানুষ আসেনি। বিয়ের দিন ফাতেমা চৌধুরী, আয়ুষী ও ত্রিহা চৌধুরী এসেছিলেন। সাথে এসেছিলেন সে কাঙ্ক্ষিত মানুষটা, কিন্তু শ্রেয়া তাকে দেখেনি। কেউ কেউ বলল কবুল বলেই নাকি তুর্য চলে গিয়েছে, বউ রেখে কবুল বলে চলে গেল, না দেখলো বউয়ের চেহারা আর না এলো নিজের সম্মুখে। এসব ভেবে প্রচণ্ড খটকা লাগে শ্রেয়ার মনে। অভিলাষ হয় মাদারকে জিজ্ঞেস করার, কিন্তু পরক্ষণে ভাবে চৌধুরী বাড়িতে তো দেখা হবে তার স্বামীর সঙ্গে। মিনিট খানেকের মধ্যেই আবারও সহস্র আশা বনে। ক্রমাগত কলিং বেলের আওয়াজ কর্ণে পৌঁছাতেই পুরনো স্মৃতিচারণ হতে ঝক্কি খেয়ে বেরিয়ে এলো শ্রেয়া। এ সময় কলিং বেল কে বাজাচ্ছে? বুয়া না তো, প্রিয় কৌশলে গিয়েছে। তাই শ্রেয়া দরজা খোলার জন্য উঠে এলো। ধীর গতিতে হেঁটে এসে দরজা মেলতেই চোখ ছানা বড়া ওর। কোটর ছেড়ে বেরিয়ে আসবার উপক্রম। অপর পাশের মানুষটারও একই রকম দশা। দুজনেই অবাকতার সমুদ্রে ডুবো ডুবো। অপর পাশের মানুষটার এর চেয়েও বেশি কিছু অনুভূত হলো কিনা তাতে সন্দিহান শ্রেয়া। তবে ওর বক্ষ স্পন্দন ক্রিয়া প্রায় বন্ধ হবার জোগাড়। পুনরায় ওই তুর্যের কথা মাথা চাড়া দিয়ে উঠল। তুর্য এতক্ষণ চমকপ্রদ দৃষ্টিতে চেয়ে থাকলো, এখন দৃষ্টি স্বাভাবিক করলো। উজ্জ্বল ফর্সা চেহারার জ্যোতি খেলে গেল তার। ঠোঁটের কোণে সুপ্ত হাসি নিয়ে বলল, তুমি আর আমি দেখি একই খাটের মাঝে। শ্রেয়ার মুখ হা হয়ে গেল। সোজা প্রশ্ন ওর। মানে? তুর্য হাত দিয়ে নিজের ফ্ল্যাটটা দেখে বলে, আচ্ছা, পাশাপাশি থাকি দুজন। শ্রেয়ার কপালে ভাঁজ পড়ল। আগ্রহহীন দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠল,
আপনি এখানে কেন স্যার? তুর্য ক্লান্ত নিঃশ্বাস ছাড়ল, অতঃপর লঘু স্বরে বলল, আদা হবে? একটু হলেই চলবে। আমি কি আদা ব্যাপারী? শ্রেয়ার উল্টো প্রশ্ন। মনে মনে ভীষণ রাগ আছে ওর তুর্যের প্রতি। কতটা নির্মম নির্দয় এই লোক, পুরোটা ক্লাস বাহিরে দাঁড় করিয়ে রাখলো আজ। লজ্জায় ওর মাথা কাটা যাচ্ছিল। সেই জেদটাই ব্যক্ত করে ক্ষান্ত হলো এখন। তুর্যের চোখ লাল হয়ে এলো রাগের দাপটে। কত বড় বেয়াদব মেয়ে! স্যারের সাথে এমন ব্যবহার! তাছাড়া প্রতিবেশী কিছু চাইলে এমন করে কেউ? ক্রোধান্বিত চাউনি নিক্ষেপ করে দৈবাত বলে উঠল, না, তুমি আদা ব্যাপারে হতে যাবে কেন? তুমি বেয়াদবের উস্তাদ। বেয়াদব মেয়ে। কথাটা বলে হনহন করে নিজের ফ্ল্যাটে চলে গেল তুর্য। শ্রেয়া ভয়ার্থ চোখে নিষ্পলক চেয়ে রইল। এত ঝাঁজ, এখন মনে হচ্ছে ভুল করে ফেললো। এমন করা ঠিক হয়নি। দৌড়ে গিয়ে কিচেন রুম থেকে কয়েকটা আদা নিয়ে এলো। সময়ের কি পরিহাস! এতক্ষণ তুর্য ছিল ওর দুয়ারে, এখনও সম্মানিত লেকচারার সাহেবের দরজা অভিমুখে দাঁড়িয়ে। একবার কলিং বেল চাপলো, খুলল না। দ্বিতীয়বার চাপতে নিলে দরজাটা মেলে গেল। তুর্য গলায় তোয়ালে পেঁচিয়ে দাঁড়িয়ে আছে, নির্বিকার অভিব্যক্তি তার, যেন শ্রেয়াকে দেখে চমকায়নি। এসব তোকে কে বলেছে? আমরা কেন সুযোগ নিতে যাব বল? ভুল বুঝছিস তুই। পুরো পরিবার তোকে কতটা ভালোবাসে এটা তোর অজানা নয় ভাই। আয়ুষের কাঁপা কাঁপা কণ্ঠ কটাক্ষ করে তুর্য বলে উঠল, তাহলে তুই বলছিস বিয়েটা মিথ্যে? আমি মিথ্যে শুনেছি? এসব কে বলছে তোকে? আয়ুষের চিন্তাগ্রস্ত স্বর। তুর্যের অধর কার্নিশ জুড়ে বাঁকা হাসি, নিরলস ভঙ্গিতে বলল, তোর কি এখনো আমাকে চেনা বাকি আছে? যে তুর্য জীবনের এক একটা হিসেব সঠিক রাখে, সে তার জীবনের অনেকগুলো বছর অজ্ঞাত ভারসাম্যহীন কাটিয়েছে। সে অবস্থায় কি করেছে কিংবা জীবনে কি ঘটে গিয়েছে তার খবর জানবে না? জানতে চেষ্টা করবে না বিন্দুমাত্র? মস্তিষ্ক হতে কয়েকটা বছরের স্মৃতি মুছে গেছে, কিন্তু আমার স্বভাব চরিত্র পাল্টে যায়নি। কোনো খবর জানা আমার কাছে খুব বড় কিছু না। তবে সবাই লুকিয়ে রেখে বেশ ভালো অভিনয় করেছিস। সবার অভিব্যক্তি এমন যেন আমার জীবনে কিছুই পরিবর্তন হয়নি। ধোকায় রাখলি আমাকে। সত্য কোনোদিন গোপন থাকে না আয়ুষ। কেন আনলি তোর আমার জীবনে আরো একটা স্বার্থপর? আয়ুষ সূক্ষ্ম ব্যথা অনুভব করলো, ক্ষীণ স্বরে আওড়ালো, সবাই অহমিকা নয় ভাই। সময় মানুষের জীবনে মোড় পাল্টে দেয়, পরিস্থিতি পদক্ষেপ ফেলতে বাধ্য করে। কখনো কখনো সাত রংধনুর রঙের মতন জীবন রঙিন করতে চাইলেও সেটা সাদামাটা শুভ্র থেকে যায়। সবাই সময়ের খেল। নয়তো একটাবার ভেবে দেখ, যেই অহমিকা একদিন তোর হৃদয় ক্ষত বিক্ষত করেছিল, সেই মেয়েই আজ তোর ক্ষততে মলম লাগিয়েছে, সুস্থ করে তুলেছে তোকে। সবাইকে স্বার্থপর ভাবিস না, এক পাল্লায়া ভাবিস না। স্বামী পাগল বলে তো মেয়েটা পালিয়ে গিয়েছিল, তাই না? হয়তো কারণটা ভিন্ন। তুর্য ম্লান হাসল, চায়ের কাপটা রেখে সোফায় গা এলিয়ে বলে, ভিন্ন নয়। মেয়েটা বড়লোক বাড়ির ছেলে শুনে বিয়েতে রাজি হয়েছিল। যে না জানলো স্বামী পাগল, পালিয়ে চলে গেল। সুন্দর হাজব্যান্ড চাইছিল। পাগলের সাথে স্যাক্রিফাইস করেই সংসার করার মতন মেয়ে আদৌ আছে? পৃথিবীর সবাই নিজের স্বার্থ বোঝে। এই ধর, মা আমাকে এত চোখে হারাই, কিন্তু কেন? এইখানে আমার মায়ের স্বার্থ নিহিত, ভালোবাসার স্বার্থ। তেমনি অহমিকা ওই মেয়েটাও নিজের স্বার্থ বুঝেছে। মেয়েটা পাগলের সঙ্গে থেকে ধুকে ধুকে মরতে চায়নি। আর অহমিকা ফিরে আসা, ও শুধু মানসিক রোগী ডাক্তার হিসেবে আমার চিকিৎসা করেছে। এখন আমার প্রতি কনসার্ন এসব কেবল আমাকে পাওয়ার জন্য। ভালোবাসেনি কখনো আমাকে। বাসলে ছেড়ে যাওয়াটা কঠিন হতো, অন্যমুখ হতে তার বিবেক বাধ্য। এখন যখন নদীতে তরি ডুবেছে, আমার সান্নিধ্য পাওয়ার জন্য ছটফট করছে। আমি ওর করুণা নেইনি। আমার জানা মতে আমার ট্রিটমেন্টের জন্য ফুল পেমেন্ট করা হয়েছে। অ্যান্ড ফার্দার ওই মেয়ের নাম নিবি না। এটুকু বলে তুর্য চুপ হয়ে গেল। সুঠাম দেহখানি সোজা করে সামনের দিকে অল্প ঝুঁকে বসল। ফকফকায় সাদা মেঝেতে দৃষ্টি নিবদ্ধ করে গম্ভীর স্বরে বলে উঠল, এখন আমি জাস্ট আমার বউকে চাই, সংসার করব না। যে মেয়ে নিজ স্বার্থে পালিয়ে গিয়েছিল, তার সাথে আমার সংসার হবে না। মনে মনে ঘৃণা জন্মেছে তার প্রতি। ভালোবাসে কনভার্ট হওয়ার নো চান্স। শুধু চিনে রাখতে চাই, দেখতে চাই। আই ওয়ান্ট টু সি হার। তুই কি দেখেছিস না? চিনিস নিশ্চয়ই। আয়ুষ কি বলবে ভেবে পাচ্ছে না। কল্পনায়ও আসেনি তুর্য এত জলদি বিয়ের কথাটা জেনে যাবে। আয়ুষ লুকিয়েছে, তার কাছে কারণ আছে।
তাছাড়া মেহেরিমা চৌধুরী বাড়ির সবাইকে বলে দিয়েছে বিয়ের কথাটা যেন চিরতরে মন মস্তিষ্ক থেকে মুছে ফেলে সবাই। বিয়ে নামক বিষয়টা কখনো তুর্যের কান অবধি না পৌঁছে তাতে কড়া আদেশ জারি করেছেন। তাহলে কেমন করে জানলো? কে বলল? তুর্য সুস্থ মস্তিষ্কে থাকলে শ্রেয়শ্রীর মতো মেয়েকে কখনো বিয়ে করতো না। মেহেরিমা চৌধুরীও চায়নি শ্রেয়শ্রীকে পুত্রবধূ করে আনতে। শুধুমাত্র ফাতেমা চৌধুরীর চাপে পড়ে এমনটা হয়েছে। এখন স্বয়ং ফাতেমা চৌধুরীও শ্রেয়ার নামটা পর্যন্ত শুনতে চায় না। যেখানে মেয়েটাকে সকলে ঘৃণা করে, কী লাভ তাকে অতীতের কাঠগড়ায় টেনে এনে আবারও কষ্ট দিতে? আয়ুষ চায় না শ্রেয়শ্রী কষ্ট পাক। বিয়েটাতে ঘোর অমত ছিল ওর। কোনো এক সময় এই মেয়ে কেড়েছিল তার রাতের ঘুম। তৎপরে কিছুদিন ভেবে চিনতে সেই ভালো লাগার অনুভূতি মাটি চাপা দিয়ে দেয়। শ্রেয়ার সুখী জীবন চায় সে। জলভরা চক্ষু অবলোকন করতে চায় না কোনো কালে। আমার ভাইয়ের সুন্দর জীবনও তার প্রত্যাশা। এক কঠিন সিদ্ধান্ত নিয়েছে সে। এতে হয়তো কারো কারো চক্ষুশূল হবেও, তবু যেই সিদ্ধান্ত নিয়েছে তাতেই অটল থাকবে। তুর্যকে আর অপেক্ষা করালো না, ক্রমাগত অস্থির কণ্ঠে বলে উঠল, আমি জানি না ভাই, ওই মেয়ের ব্যাপারে কিছুই জানি না। এক দেখায় কে কাকে মনে রাখে। আমার মেমোরাইজিং এত ভালো নয় যে একবার দেখেই তোর বউয়ের চেহারা সারা জীবন চোখের পাতায় ভাসমান থাকবে। ভার্সিটি থেকে এসেছি, খুব টায়ার্ড, রাখছি। এক প্রকার কথা কাটিয়ে ফোন রেখে দিল আয়ুষ। তুর্য মোবাইলের স্ক্রিনে চেয়ে থাকলো কিয়ৎক্ষণ, কয়েক সেকেন্ড। কল লিস্টে ঢুকে একটা নম্বরে ডায়াল করলো। রিসিভ হতেই সোজা সাপটা প্রশ্ন তার। মাদার ইনফরমেশন দিয়েছে? দিতে বাধ্য স্যার, আপনাদের এতিমখানা। তবে তুর্যের মুখভঙ্গির পরিবর্তন ঘটল। কপালে বলি রেখার ভাঁজ স্পষ্টত। বিরক্ত প্রকাশ করে বলল, তবে মেয়েটার ব্যাপারে যা তথ্য সংরক্ষণ করে রাখা ছিল সব আপনার মা মানে মেহেরিমা ম্যাম নষ্ট করে ফেলেছেন। হোয়াট? মা কেন এমন করলো? জাহানারা খাতুন মানে মাদার নেই? উনি সব জানবেন। মাদার গত হয়েছেন বছর ফুরিয়ে এসেছে স্যার। তবে মেয়েটার একটা ছবি পেয়েছি। ছবিটা ছোটোবেলার, বয়স 8-9, তবে তখনকার। এছাড়া আর কাউকে কিছু জিজ্ঞেস করিনি। নতুন যেই মাদার এসেছেন তিনি সঠিক তথ্য দিতে পারছেন না। আপনার বলা হুমায়ারা নামেই খোঁজ করেছি। আপনি বললে এতিমখানার অন্যান্য লোক কিংবা বাচ্চাদের জিজ্ঞেস করে দেখি। তার আর প্রয়োজন নেই, পিকটা সেন্ড করো। ঢাকায় গিয়ে বাকিটা দেখবো আমি। অনেক হিসেব নিকেশ রয়ে গেল সবার সাথে। বাই। ফোনটা কাটতেই মেসেজ টিউন বেজে ওঠে। দ্রুত হাত চালিয়ে হোয়াটসঅ্যাপে ঢুকলো তুর্য। চক্ষু আর শীতে ভেসে উঠল একটা বাচ্চা মেয়ের মুখশ্রী। মাথায় তালগাছ। ছোটবেলায় এক ছুটি দেখলেই সেটা তালগাছ বলে অভিহিত করে তুর্য। আয়ুষীকে কত জ্বালিয়েছে বলতো। তোর মাথায় তালগাছ উঠেছে। মেয়েটা তখন কেঁদে কেঁদে সব ভাসিয়ে দিতে উদ্যত হতো। তুর্যের বুকে এসে জড়িয়ে ধরে বলতো, ভাই এসব বলো না, আমার দুঃখ লাগে। বোনকে আজ বড্ড দেখতে ইচ্ছে করছে তুর্যর। বড় হয়ে আয়ুষী একদম নিশ্চুপ স্বভাবের হয়ে গিয়েছে। প্রয়োজন ব্যতীত কথাই বলে না। তুর্য ছবিটা বড় করে চোখগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখল, মনের পাতায় আঁকলো। ভীষণ চেনা চেনা লাগছে ওর। আরেকটু গভীর চোখে তাকাতেই মুগ্ধতা ফুটে উঠল নেত্রোদ্বয়। মস্তিষ্কের বিরোধিতা করে মনকে জিতিয়ে দিল কিঞ্চিত সময়ের জন্য। আনমনে বলে উঠল, আমার পিচ্ছি বউ। অনেক কাঠখড় পোড়াতে হবে দেখছি আপনাকে, এক পলক দেখার নিমিত্তে। পাগল বলে ছেড়ে চলে গেলেন? একটু থেকে সঙ্গে দেওয়া নিষেধাজ্ঞা ছিল বুঝে? অ্যাপার্টমেন্টের ছাদে হইচই। তীব্র প্রকটভাবে গানের শব্দ কর্ণকুহরে হনহন করে ঢুকছে। শ্রেয়া কতক্ষণ কপালে হাত রেখে বসে রইল। গত 2 দিন ধরে তার জীবনটা আবারও এলোমেলো, অবিন্যস্ত। কিছুই ভালো লাগছে না। ওই তুর্য লেকচারার আসার পর মনে হচ্ছে তিক্ততা বিষাদ শব্দগুলো কেবল ওর জন্য প্রযোজ্য। আজও লোকটা ওকে ক্লাসে অপমান করেছে, মুখের ওপর ঝামটা মেটে দিয়েছে একদম। একটা বিক্রিয়া লিখতেই তো ভুল করেছিল, সে কি তিক্ত বান মেরেছে? পুরো ক্লাসের সামনে নিজের চিরাচরিত গম্ভীর স্বরে বলল, বিক্রিয়া করে খাবেন, রাতে কেমিস্ট্রি নিয়ে পড়া ছেড়ে দিন। একটু ভুল হতেই পারে, এই লোক ওকে সহ্যই করতে পারে না যেন। শ্রেয়া দেখ, তোর জন্য লাল শাড়ি এনেছি, ঝটপট রেডি হবন, নয়তো রিয়া আবার এসে ডেকে যাবে। তুই কি চাস বেচারি নিজের হলুদ ফেলে তোকে ডাকতে আসুক? শ্রেয়া অসহায় দৃষ্টিতে তাকালো। প্রিয়র হাতে লাল শাড়ি দেখে ভিতর জ্বলে উঠল। শাড়ি
3 বছর আগে যে শাড়ি পরেছিল সেটাই ছিল শেষ পরা। বধূ বেশে টকটকে লাল শাড়িতেই তো প্রতীক্ষায় ছিল মানুষটার। শ্বাস ফেলতে কষ্ট হচ্ছে শ্রেয়ার, ধরা কণ্ঠে শুধালো, আমি যাব না প্রিয়, তুই যা। সন্দিহান দৃষ্টিতে চেয়ে রইল প্রিয়। জহুরীর ন্যায় পরখ করে বলল, কি হয়েছে শ্রেয়া? এত বছর ধরে এখানে আছি, রিয়ার সাথে কত আড্ডা দিয়েছি। এখন যদি না যাই ওর খারাপ লাগবে। একটাবার দেখা দিয়ে আয়। আর অবশ্যই শাড়ি পরে সবাই সুন্দর করে সেজে গুজে যাবে, তুইও যাবি, ব্যাস। আপত্তি করল না শ্রেয়া। শাড়ি হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেল। বুকে জড়িয়ে ডুকরে কেঁদে উঠল মেয়েটা। নিমেষে ফর্সা মুখে লালের আভা ছড়িয়ে পড়ে, বাধাহীন ঝরতে থাকে অশ্রুকণারা। কি হতো সেদিন মেহেরিমা চৌধুরী ওকে ফিরিয়ে নিলে? ভুল কি মানুষের হয় না? ও তো চেয়েছিল ফিরে যেতে, নিজের অনুভূতিতে ঠুনকো হতে দিতে চায়নি। বিধ্বস্ত চেহারায় দাঁড়িয়েছিল পুনর্বার চৌধুরী বাড়ির বিশাল গেটের সামনে, কিন্তু ফিরিয়ে দিল ওকে সেই বাড়ির কর্ত্রী। শক্ত কণ্ঠে বলেছিলেন, যে মেয়ে আমার ছেলেকে ফেলে একবার চলে গিয়েছে তুচ্ছ করে, তার পদধূলি এই বাড়িতে কখনো পড়তে দিব না আমি। শ্রেয়া দরজায় তালা লাগিয়ে সিঁড়ির কাছে এলো। শাড়ি পরে হাঁটতে অভ্যস্ত নয় ও। সে কবে পড়েছিল? প্রিয় ওকে আসতে বলে ছাদে চলে গিয়েছে। ওখানেই গায়ে হলুদের অনুষ্ঠান আরম্ভ হয়ে গিয়েছে ইতিমধ্যে। রাত তো আর কম হয়নি। যখন ঘর হতে বেরিয়ে আসছিল তখনই আঁখি দয়ে আটকায় ঘড়ির কাঁটা 10-এর ঘরে। তন্মধ্যে একবার রিয়ার ছোট ভাই মিহান এসে ডেকে গিয়েছে। শ্রেয়া আর দেরি করলো না, দ্রুত পায়ে সিঁড়ির দিকে অগ্রসর হলো ও। 2-1 সিঁড়ি পেরোতেই আকস্মিক শাড়িতে পা বেজে দেহ হেলে গেল পিছনের দিকে। ভয়ে অঙ্গ প্রত্যঙ্গ কাটা দিয়ে উঠল তাৎক্ষণিক, কণ্ঠরোধ হয়ে এলো। তখনই ওর ভয়ের মাত্রা কমিয়ে দুটো বলিষ্ঠ পেশিবহুল হাত কোমর জড়িয়ে ধরে, বুকের অতি নিকটস্থে টেনে নেয় সমগ্র কায়া। ভারী গাঢ় নিঃশ্বাস অবলীলায় ছুঁয়ে দিচ্ছে শ্রেয়ার গলা ঘাড়। নিঃশ্বাসের গভীর ছোঁয়ায় হৃদস্পন্দন চক্রাকারে বৃদ্ধি পেয়ে যায়। কেঁপে কেঁপে ওঠে অজ্ঞাত ব্যক্তির স্পর্শে সমস্ত দেহ মন। জাগতিক চিন্তা দুশ্চিন্তা ভুলে গিয়ে শ্রেয়া পড়ে থাকে উন্মুক্ত কোমরে বন্দি 2 হাতের মালিকের প্রশস্ত শক্তপোক্ত বক্ষে। ভেতর বাহির উভয় দিক হতেই এই মুহূর্তে প্রচণ্ড ভীত সে। নিমিষেই ওর সকল ভয় কল্পনা বিলুপ্ত করে দিয়ে ওকে টেনে হেঁচড়ে বাস্তবে নিয়ে এলো বুকে ঠাঁই দেওয়া লোকটার বিরক্তিকর কণ্ঠস্বর। শ্রবণগ্রন্থির অত্যন্ত নিকটে মুখ এনে মানুষটা বলে উঠল, এত তর্ক করতে পারো অথচ শাড়ি পরে হাঁটতে পারো না? কোমরে আবদ্ধ হাতের মালিকের ফিচেল ব্যঙ্গাত্মক স্বর শ্রেয়ার কর্ণে ঝাঁঝা করে উঠল। অপমান পরিহাসের কটূক্তি। শ্রেয়া তৎক্ষণাৎ মানুষটার হাত সরিয়ে সোজা হয়ে দাঁড়ালো। ঝিমঝিম করে ওঠে সমস্ত গা অঙ্গ প্রত্যঙ্গ। পিছু ফিরতে দেখে সেই মানুষ, সেই চাহনি তীক্ষ্ণ তুখোর দৃষ্টিপাত করে রেখেছে। ঠোঁটের কোণে হাসির রেখা, তাগড়া শরীরে জড়িয়ে রেখেছে সবুজ রঙা পাঞ্জাবি। শ্রেয়ার ইচ্ছে হলো কপাল চাপড়াতে। কেন কেন ঘুরে ফিরে সকল দুর্দশায় এই লোক হাজির হয়ে যায়? যখনই আসে তখনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটে, আর লোকটাও সুযোগ পেয়ে লুফে নেয়। অতঃপর শুরু করে উপহাসের বাক্য। শ্রেয়া তর্কে জড়াতে চায় না, তাই এক সাইডে দাঁড়িয়ে বলতে চাইল, দেখেন। ওকে বলতে না দিয়ে তুর্য পাঞ্জাবির হাতা গুটিয়ে বলে উঠল, দেখেছি, লাল ব্লাউজ লাল ছেড়ে পরেছেন, নট ব্যাড। তবে আপনাকে আরও গাঢ় দৃশ্যতে দেখার নিষেধাজ্ঞা আছে আমার। পরে বউ জানলে রাগ করবে। নেক্সট টাইম সাবধানে থাকবেন, নয়তো কোমর ভেঙে বিছানায় পড়ে থাকার প্রস্তুতিটা অগ্রিম নিয়ে রাখবেন। বউ? শ্রেয়া আহাম্মক বনে গেল। প্রবল আগ্রহ ধরে রেখে জিজ্ঞেস করলো, আপনার বউ আছে? তুর্য সবে সিঁড়িতে একবার দিয়েছিল, পাশ ফিরে না চেয়ে প্রত্যুত্তর করলো, মনের বউ? মনে মনে আমার একটা বউ আছে। কি অদ্ভুত কথাবার্তা! শ্রেয়ার মনে হচ্ছে এই সুদর্শন পুরুষ আস্ত বড় একটা পাগল। এক তো নিজে চেঁচে সাহায্য করে, আবার উল্টোপাল্টা কথা বলে, মেজাজ দেখায়। রকচটা স্বভাবের এমন পাগল খুব কম দেখেছে শ্রেয়া। কিন্তু স্পর্শ, শ্রেয়ার পুরো শরীরে শিহরণ জাগিয়ে তুলেছে মানুষটার ছোঁয়া। তুর্য নিজেদের নীরবতা কাটিয়ে দৈবাত্য প্রশ্ন করল, তোমার বাড়ি কোথায় শ্রেয়া? এত সময় অবধি সোজা হয়ে দাঁড়িয়ে থাকলেও এহেন প্রশ্নে শ্রেয়ার মাথা নত হয়ে এলো। যখনই কেউ এই প্রশ্নটা করে মনে হয় মরে গেলে কাউকে বলতে হবে না জীবনের চরম সত্যটা। তবু সত্য তো সত্যই। শ্রেয়া যায় না নিজের পরিচয় লুকাতে, নিজেকে ধাতস্থ করে শক্ত কণ্ঠে বলে উঠল,
আমার বাড়ি নেই স্যার, আমি এতিম। ফাতেমা চৌধুরী মাথায় হাত দিয়ে বসে আছেন। রহিমা আইস প্যাকটা নিয়ে দৌড়ে এলো, মাথায় ঠেসে ধরল সাথে সাথে। এত জোরে রেখেছে মনে হলো ফাতেমা চৌধুরীর মাথার খুলে পড়ে যাবে। ব্যথায় চোখ মুখের আকার বিকৃত করে পুরো বাড়ি কাঁপিয়ে উঠে চেঁচিয়ে উঠল। রহিমা বাইদান্নি, এটা কি করছস? মাথা ফাটাইলাইছস আমার? ও মা গো, চামড়া খুশি পড়ে গেছে মনে হয়। সরি আম্মা, আমার ভুল হইয়া গেছে। আমি চিন্তা করলাম আপনার মাথা গরম, তাই ঠান্ডা করবার জন্য বরফ লইয়া আইছি। আর ভুল হইব না। তুর্যের রাগ গম্ভীর মুখটাকে অনেক ভয় পায় এই বাড়ির সকলে, বিশেষ করে ফাতেমা চৌধুরী একটু বেশি আতঙ্কগ্রস্ত হয়ে থাকে। এই বুঝি দুর্যোর রাগে ক্রোধে চৌধুরী বাড়ির এক একটা প্রাচীর ভাঙতে শুরু করলো। বাড়ির এক একটা সদস্য তার রাগ সম্পর্কে অবগত। তাছাড়া পাগল অবস্থায় 2.5 বছর যা করেছে তাতে সবাই ভীত সন্ত্রস্ত হয়ে থাকে দুর্যোগকে দেখলেই। ফাতেমা চৌধুরী কণ্ঠস্বর কেঁপে কেঁপে ওঠে। কি কও? তোমার ফোলারে তুমি ডাকো, তোমার তো কিছু বলবে না। তার আগে ওই অহমিকা না টৈমিকা ওরে কল দাও এখানে আসার জন্য। আর চিন্তা করতে পারবো না, করতে করতে মাথা ব্যথায় শিরা যেতেছে। ওদের একটা গতি না করে শান্তি পাবো না আমি। ত্রিহা আর চোখে মেহেরিনীর দিকে তাকায়, ফোড়ন কেটে বলে, ত্রিহা। সঙ্গে সঙ্গে চাপা গর্জন করলেন মেহেরিমা। ঘটনার আকস্মিকতায় ফাতেমা, রহিমা সবাই হতভম্ব। ত্রিহা চমকালো না, এটাই যেন হওয়ার ছিল। মুখভঙ্গি স্বাভাবিক, নির্লিপ্ত। ক্ষমা করো আপা, কিন্তু ছেলেটার কাছ থেকে লুকানো ঠিক হচ্ছে না। তুর্য যদি কখনো জানতে পারে ও বিবাহিত, বিয়ের পর দিন ওর বউ পালিয়ে গিয়েছে, তাহলে কি হবে ভেবে দেখেছো? ছেলেটা আমাদের দিকে মুখ তুলেও তাকাবে না এত বড় একটা সত্য লুকানোর জন্য। তাছাড়া ওর জীবনে কয়েকটা বছর তিক্ত করে তোলার জন্য দায়ী অহমিকা। যার জন্য নষ্ট হয়েছিল সেই তো সঠিক করেছে, তাই না? ওই মেয়ে আমার ছেলের যোগ্য না, পাগল দেখে ছেড়ে চলে গিয়েছে। বিয়ের পরদিন নিকট আত্মীয় স্বজনরা থুতু ফেলেছে আমাদের ওপরে। আমার ছেলে পাগল এটাও লোক মুখে ছড়িয়ে গেল শুধুমাত্র ওই মেয়ের জন্য। তুর্যর পাগল হয়ে যাওয়ার বিষয়টা চাপা রেখেছিলাম সমাজের কাছে। যথেষ্ট সম্মান দিয়ে এতিম ওই মেয়েকে ঘরে তুলেছিলাম। চেয়েছি সমাজের চোখে উচ্চ স্থান দিতে, কিন্তু নিঃস্বার্থে আমাদের মুখে চুনকালি মাখিয়ে পালালো। কখনো ওই মেয়েকে ক্ষমা করব না আমি, কখনো না। এই বিষয়ে আর একটা কথাও কেউ বলবি না। যে সম্পর্ক তুর্যর অগোচরে তৈরি হয়েছে তা ওর সামনে কোনো মতেই যেন না আসে। আমি চাই না অতীত টেনে ওর জীবনটা নষ্ট হোক। অহমিকা যেহেতু দিনরাত এক করে ওকে সুস্থ করে তুলেছে, ওর জীবনে থাকার অধিকার অহমিকার। দ্যাটস ইট। মেহেরিমা এক নাগারে কথাগুলো বলে তপ্ত নিঃশ্বাস ছাড়লেন। ওই মেয়েটার নামটা শুনলে পর্যন্ত ঘা জ্বলে ওঠে। ত্রিহা তবু থামল না, একরোখা জেদ ধরে বলল, অন্যায় অন্যায় আপা, একদিন না একদিন তুর্য সব জানবে, তখনকার জন্য প্রস্তুত থেকো। চোয়াল শক্ত হয়ে উঠল মেহেরিমার। চারটেখানি কথা শোনাতে পারলে বোধহয় স্বস্তি মিলবে, কিন্তু বাহিরের একটা মেয়ের জন্য বোনের মতন জায়ের সঙ্গে তর্কে জড়াতে চায় না। ত্রিহা স্বভাবতই অতিরিক্ত নরম মনের, তাই যে কারোর জন্যই মায়া জন্মে যায়। ফাতেমা চৌধুরী নাক মুখ কুঁচকে বললেন, বাদ দাও, এইসব কথা আর বলবা না। ছোট বউ, যাও আয়ুষকে ডেকে আনো। ত্রিহা এক পা বাড়াতেই কর্ণধারে ভেসে আসে পুরুষালী গম্ভীর স্বর। কি কথা বলার জন্য নিষেধ করা হচ্ছে চাচিকে? নিমেষেই সবার কণ্ঠনালী শুকিয়ে কাট। মেহেরিমা সিঁড়ির দিকে চাইতেই চোখে পড়ে তুর্য নেমে আসছে। চোখগুলো পেছনে ঠেলে দিচ্ছে এক হাত, গায়ে কালো একটা টি শার্ট জড়ানো। সবকটা সিঁড়ি অতিক্রম করে তুর্য সোফায় এসে বসলো। সবার দিকে দৃষ্টি বুলিয়ে দেখে মুখে ভয়ের ছাপ, কিন্তু কেন? সন্দিহান দৃষ্টি নিবদ্ধ রেখেই রহিমার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিল, কি হয়েছে? শুকনো ঢোক গেলে মেহেরিমা কিছু বলতে নিলে ফাতেমা চৌধুরী ব্যগ্র গলায় বলে উঠলেন, আয়ুষের বিয়ের কথা কইতাছিলাম, ছোট বউ কইতাছে এখন না, ফিওর পড়া শেষ হলে বিয়ে করাই আনবো। পড়া শেষ হতে হতে আমার হাড্ডি থাকবো কি না
তাতে সন্দেহ। তাই এখনই বিয়ের কথা তুলতে কইতাছি, আজ বাদে কাল প্রস্তাব পাঠামো। তুমি না অসুস্থ দাদি? তুর্যের তীক্ষ্ণ প্রশ্নে স্থবির হয়ে পড়লেন ফাতেমা। বলার মতো সদুত্তর খুঁজে পাচ্ছেন না। একটা মিথ্যে কথা সে 100 মিথ্যা বাক্যের রচনা করে তা যেন অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে। তুর্য নিষ্পলক তির্যক নেত্রে চেয়ে আছে উত্তরের প্রতীক্ষায়। না, আর বিলম্ব করা যাবে না, করলেই চুরি ধরা পড়ার আশঙ্কা রয়ে যাবে। কান্না মিশ্রিত স্বরে বললেন, হ, অসুখে ভুগতাছি বইলা তোর আর বিয়া দেখা দিতে চাইতেছি। তোদের দুই বাইরে একটা একটা বউ ধরাই দিতে পারলেই শান্তি। আয়ুষী ছোট, সবে কলেজে উঠছে, ওরে লইয়া চিন্তা নাই। বিয়া কইরা দাদির আশা পূর্ণ করে দেন না লেকচারার সাহেব। ফাতেমা চৌধুরী শেষোক্ত কথাটায় অত্যাধিক আহ্লাদের ছাপ। তুর্যের ভ্রুজোরে কিঞ্চিত কুচকালো। অতিভক্তি যে চোরের লক্ষণ সে আজ হাড়ে হাড়ে টের পেল। সোফা ছেড়ে উঠতেই একটা মেয়ে কটকট পায়ে সদর দরজা পেরিয়ে ড্রয়িং রুমে এসে উপস্থিত হয়। পরনে লাল রঙের সালোয়ার কামিজ, ঠোঁটে বিস্তর হাসি। রহিমার চক্ষু কটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। বিড়বিড় করল, এই ওয়েস্টার্নের গাড়টি আজ দেশি পোশাকে? সূর্যতে আজ কোন দিকে উঠছে? মেয়েটার মাথার কেশ উন্মুক্ত, ঘাড় ছুঁই ছুঁই। মেহেরিমা একগাল হাসলেন অহমিকাকে দেখে। তন্মধ্যে আয়ুষ হাজির হয়েছে। চক্ষুদয় নিক্ষেপ করল সে তুর্যের দিকে। ফর্সা চেহারা রক্তিম হয়ে উঠেছে, চোয়াল শক্ত, তাতে দাঁত চেপে ক্রোধ সংবরণের প্রয়াস চালাচ্ছে হয়তো। পরিস্থিতি এখন না সামলালে অবস্থা বেগতিক হয়ে দাঁড়াবে। অহমিকা এই সময় এখানে কেন বুঝতে পারছে না আয়ুষ। সে কিছু বলবে তার পূর্বেই অহমিকার দিকে রোষপূর্ণ অগ্নিময় চাহনি নিক্ষেপ করে গর্জে ওঠে তুর্য। হে মেয়ে এখানে কি করছে? আর সকল পেমেন্ট করে শেষ না? কি করছে এ বাড়িতে? আর বিয়ে? চট্টগ্রাম যাওয়ার আগে স্পষ্ট বলে গেছে বিয়ে করব না আমি। বাহ বাহ ফাতেমা চৌধুরী, অভিনয়ের সেরা পুরস্কারটা আপনার প্রাপ্য। চৌধুরী বাড়ির এক একজন চরম লেভেলের অভিনেত্রী হয়ে উঠেছেন দিনকে দিন। মিথ্যে অসুস্থতার বাহানা দিয়ে টেনে আনলে আবার বিয়ের কথা বলতে। ছেলের কথার ধাঁচে মেহেরিমা আটকে উঠলেন। মনটা কু ডাকছে তার। চট্টগ্রাম যাওয়ার পর থেকে ঠিকঠাক কথা বলছে না তুর্য ওনার সঙ্গে। কেমন এড়িয়ে চলছে। তুর্য সব জেনে যায়নি তো? না না, জানার আগে অহমিকার সঙ্গে জুটি বেঁধে দিতে হবে এবং জল বেশি দূর করানোর পূর্বেই তার দৃঢ় বিশ্বাস অহমিকার সাথেই সুখী হবে তুর্য। যে বিপদে থাকে সেই সারা জীবন পাশে থাকা ডিজার্ভ করে। অহমিকা ভুল করেছে, প্রায়শ্চিত্ত স্বরূপ নিজের সবটা দিয়ে তুর্যকে সুস্থ করে তুলেছে। তাই ওনার চোখে অহমিকাই সেরা। আমতা আমতা করে ডাকলেন, তুর্য শোন। কাট কাট জবাব তুর্যে। কথাটা বলে এক মুহূর্ত দাঁড়ালো না সে, বেরিয়ে গেল চার দেয়ালের মাঝ হতে। আয়ুষও ছুটে গেল পিছু পিছু। মেহেরিমার মাথা চক্কর দেয়। পড়ে যেতে নিলে অহমিকা দুহাতে ঝুলিয়ে রক্ষা করে তাকে। ক্রমাগত বিচলিত উত্তেজিত কণ্ঠে বলে, আন্টি ঠিক আছেন আপনি? মেহেরিমার চোখ ভর্তি জল, গলায় কথা জড়িয়ে যাচ্ছে। ফুপিয়ে উঠলেন, আমার তুর্য আমাকে আপনি সম্বোধন করেছে অহমিকা। ও নিশ্চয়ই আমার সাথে রাগ করে আছে। রাগলেই তো এমন করে আমার সাথে। এটা ওর রাগের বহিঃপ্রকাশ। রাগলে আমাকে আপনি ডাকে, হঠাৎ এমন করছে কেন? সুস্থ হবার পর তো সব ঠিকই ছিল। ছোটোখাটো একটা ঝড় বয়ে গেল চৌধুরী বাড়িতে। রহিমা ঝড়ের নাম দিল। অহমিকা, বাবার জরুরি তলবে ঢাকা শহরে ছুটে এলো প্রিয়। শ্রেয়া পুনরায় এই ইট পাথরের শহরে ফিরতে নারাজ ছিল। মন সায় দিচ্ছিল না। এখানে আসলেই পুরনো ক্ষত তাজা হয়ে যায়, লাল রঙে রঞ্জিত হয়ে যায় হৃদয়স্থল। অথচ সে রক্ত কারো চোখে পড়ে না। জমাট বেঁধে কালশিটের রূপ ধারণ করে, শুকিয়ে যায়, আবারও তাজা হয়ে ক্ষণে ক্ষণে। প্রিয়দের বাড়িতে কখনো আসেনি শ্রেয়া, প্রথমবার এলো। বিশাল বড় বাড়ি। এখানে এসে জানতে পারে কাল চৌধুরী বাড়ির লোকজন আসবে বিয়ের তারিখ ঠিক করতে। প্রিয় শুনে বিস্ময়ের শীর্ষে পৌঁছে যায়। আয়ুষের সাথে সারা দিন কথা হয়নি। হুট করে কেমনে কি প্রিয়র মা বাবার সাথে শ্রেয়ার পরিচয় হয়েছে চট্টগ্রামে, কিন্তু এখানে এসে কেমন অপরিচিত লাগছে। সব কিছু পরিবারের বাকি সবার সঙ্গে পরিচয় না থাকায়। প্রিয়র মামার বাড়ির লোকও এসে হাজির আজকে। সকলের আগমন, আয়োজন দেখে মনে হচ্ছে কালই যেন বিয়ে। প্রিয় সারা ঘরময় পায়চারি করছে, চিন্তায় মস্তিষ্কে ঝং ধরে যাওয়ার অবস্থা। আয়ুষ ফোন তুলছে না। শ্রেয়া নিচে ওর মায়ের সাথে।
মেয়েটাকে জেকে ধরেছে ওর মামি মা সবাই। বেশ পছন্দ হয়েছে শ্রেয়াকে সবার। মেয়েটার অবস্থা হয়তো নাজেহাল। ওইখান থেকে বের করে আনতে হবে ওকে, তার আগে আয়ুষের সাথে কথা বলা জরুরি। উদ্ভ্রান্তের ন্যায় একের পর এক কল করতে থাকে। একটা সময় কল রিসিভ হয়, বাড়িয়ে দেয় প্রিয়র মেজাজের উত্তাপ। কাল তোমরা আসবে বলনি কেন? এসব কি আয়ুষ? হঠাৎ কেন? শ্রেয়াকে নিয়ে এসেছি আমি। ও যখন তোমার পুরো পরিবারকে দেখবে, চিনে ফেলবে না, তখন কি করব? প্ল্যান সাকসেসফুল হওয়ার আগে সব ভেস্তে যাবে। আয়ুষের মাথায় আকাশ ভেঙে পড়ল। মৃদু চিল্লিয়ে উঠল সে। হোয়াট? তুমি ওকে নিয়ে এসেছো? হ্যাঁ, আমি কি জানতাম কাল তোমরা আসবে? ওকে একা রেখে আসতে ভালো লাগে না, তাই এবার ধরে বেঁধে নিয়ে আসি। সারাদিন ফোন করেছি, ছিলে কোথায়? বাড়িতে বেজার লেগে গিয়েছে, তাই আজকে চট্টগ্রাম চলে যেতে চেয়েছিল। চাচির অনুরোধে অনেক বুঝিয়ে সুঝিয়ে রেখেছি আরও 2 দিন থাকার জন্য। বাড়িতে এসে শুনি আব্বু তোমার বাবাকে কালকে বিয়ের ডেট ফিক্সড করার জন্য যাবে জানিয়েছে। সব কেমন তালগুল পাকিয়ে যাচ্ছে। আমি ঠিক বুঝতে পারছি না কি করব। তবে কোনোভাবেই শ্রেয়সী ভাইয়ের বউ সেটা ভাইকে এখন জানতে দেওয়া যাবে না। প্রিয়, না দেখেই পালিয়ে যাওয়া বউয়ের জন্য এক আকাশ সমান ঘৃণা তার মনে। শ্রেয়া আজও ওকে বলেনি ওর অতীতের সত্যগুলো। প্রথম যখন আয়ুষের ফোন পেয়ে সাথে রিয়াকে নিয়ে সকল বাস স্ট্যান্ডে শ্রেয়াকে খুঁজে বেড়ায়, প্রিয় তখনও জানতো না শ্রেয়া নামের মেয়েটা আয়ুষের কী হয়, কেন খুঁজতে বলছে। আয়ুষ ওকে সচরাচর ফোন দিত না, কথাও হতো না। ঢাকা শহরে এলে মাঝে মাঝে সম্মুখে পড়ে গেলে 2-1 কথা বলতো। ওই নিশ্চুপ স্বভাবের পুরুষের 2-1 গম্ভীর কথাই যেন প্রিয়র হৃদয়ে উতলা করে তুলত। সেদিন যখন ফোন দিয়ে বলল, প্রিয়, তোমার একটা সাহায্য লাগবে, আমাদের বাড়ির সম্মান রক্ষা করতে হবে। তখনই সে বিনা বাক্যে জানায়, যা বলবেন তাই করব আয়ুষ। আয়ুষ বলল, সবকটা বাস স্ট্যান্ড চেক করতে হবে। যদি সম্ভব হয় একটা লাল টুকটুকে বেনারসি পরা বিধ্বস্ত মেয়েকে খুঁজে বের করে নিজের কাছে আশ্রয় দিতে হবে। লাল রঙের ড্রেস পরিহিতা একটা মেয়ের ছবিও পাঠিয়ে দেয়। আয়ুষ কিছু উচ্চারণ করার আগে প্রিয় বুঝে নেয় এই মেয়েটা ওর জীবন দিয়ে হলেও খুঁজে বের করতে হবে। শত হলেও ভালোবাসার মানুষের যে আদেশ। তবে শর্ত ছিল এমনভাবে মেয়েটার কাছে নিজেকে উপস্থাপন করতে হবে ও যেন কখনো বুঝতে না পারে আয়ুষ কিংবা চৌধুরী বাড়ির কেউ ওকে পাঠিয়েছে। সেদিন শ্রেয়াকে নিয়ে আসার পর সে জানায় ও তার স্বামী বাড়ি থেকে পালিয়ে এসেছে। কেন পালিয়ে এসেছে স্বামীকে এইসব জিজ্ঞেস করলেই চুপ থাকে মেয়েটা। পরিচয় জানায় ও এতিম। প্রিয় আর জোরাজুরি করেনি, বাকি সবটা আয়ুষের কাছ থেকেই শুনে নেয়। আয়ুষকে কড়াভাবে নিষেধ করে দেয় শ্রেয়াকে যেন এই বিষয়ে আর জিজ্ঞেস করা না হয়। কুসমিন কালেও ভাবনায় আসেনি পিউর চৌধুরী বাড়ির মানুষ এতিম একটা মেয়েকে এইভাবে ঠকাবে। আয়ুষকে জিজ্ঞেস করলে বলে বিয়ের কথা ও ঘুণাক্ষরেও টের পায়নি। ইউনিভার্সিটি থেকে ট্যুরে গিয়েছিল রাঙামাটি। যেদিন ফিরল এসে দেখে শ্রেয়াকে বধূরূপে। প্রিয় অচেনা মেয়েটার জন্য ভেবে কষ্টে জর্জরিত হয়ে পড়ে দিনকে দিন। কখন যে মেয়েটা ওর কাছের হয়ে গেল খবরও রাখেনি। সহকর্মীরা দেখাতে গিয়ে আপন মানুষ হয়ে উঠল পরিপূর্ণভাবে। তুর্য ভালো হওয়ার পর চট্টগ্রামে আসার ব্যাপারটা শুনে আয়ুষ ও প্রিয় চিন্তায় পড়ে যায়। শ্রেয়া তো নিজের হাজব্যান্ডকে দেখলেই চিনে ফেলবে, তুর্য চিনবে না, এতে ওরা নিশ্চিন্ত। কারণ পাগলামির দিনগুলোর কোনো কিছুই তুর্যর মস্তিষ্ক ধরে রাখতে পারেনি। ওদের সেই চিন্তায় গরম জল ঢেলে আরও উত্তপ্ত করে তোলে শ্রেয়া। তুর্যকে দেখার পরও শ্রেয়ার না চেনার বিষয়টা ভাবিয়ে তোলে ওদের। 3 বছর পর চেনা জায়গাটায় এসে খণ্ডিত হলো শ্রেয়ার হৃৎপিণ্ড। কাছের মানুষটা আর নেই মাদার বলে তাকে ডাকত সে সুন্দর চেহারার মহিলাটা। হঠাৎ স্ট্রোক করে মারা গিয়েছেন তিনি, প্রায় বছর 1.5 হবে। এসব শুনে শ্রেয়ার পায়ের নিচের মৃত্তিকার ফাটল শুরু হলো যেন। কেঁপে উঠে ওর সমগ্র ধরিত্রী। কান্না চেপে রেখে বেরিয়ে আসে এতিমখানা থেকে। প্রায় ঘন্টা 2 ছিল। এখন ফিরতে হবে। কোথায় ভাবলো মাদারের কোলে মাথা রেখে মায়ের সুগন্ধটুকু নেওয়ার সৌভাগ্য হবে। কিন্তু ভাগ্য বড়ই নির্মম, বলাই হলো না। মাদার, আপনার মারফতে সেই কোচিং সেন্টারে এখন আমি জব করছি। দিব্যি চলে যাচ্ছে জীবন। অব্যক্ত হয়ে রইল বাক্যটা। গেট থেকে বেরিয়ে সাদা ওড়নাটা মাথায় টেনে সিধা সড়ক ধরে হাঁটা ধরে শ্রেয়া। তখনই একটা গাড়ি সজোরে ব্রেক কষে ওর সন্নিকটে পাশে। সহসা ধরাস করে উঠল শ্রেয়ার সমস্ত কায়া। তড়িৎ বেগে পাশ ফিরতেই ভেতরে হতে ভেসে আসে কিছুটা পরিচিত রুক্ষ কণ্ঠস্বরের ডাক। শ্রেয়া হকচকালো আকস্মিক ডাকে। ভালো করে গাড়ির ভেতরে দৃষ্টি তাক করতে মানুষটাকে দেখে যতটা না চমকালো তার চেয়েও ভারী বিস্ময়ে বিষ্ট হয়ে পড়ল আজ মিস আর মিসেস শব্দমালা শুনতে না পেয়ে। আপনি এইখানে?
শ্রেয়া বিস্ময় লুকিয়ে ধীর স্থির ভঙ্গিতে নম্র গলায় প্রশ্নটা করল। তুর্যর মুখভঙ্গি ঠিক ঠাহর করতে পারছে না সে। দুই নেত্র ঢেকে আছে কালো সানগ্লাসে, কিন্তু বুঝতে চাইছে, কারণ কারো দৃষ্টি না বুঝে সামনে আহাম্মকের ন্যায় দাঁড়িয়ে থাকাটা ওকে ভীষণ অস্বস্তিতে ভোগায়, ভিতরে ভিতরে নিদারুণ যন্ত্রণার সৃষ্টি করে। এখনও ঠিক এমন হচ্ছে, হাত পা কাঁপছে, হাঁটু মুড়ে সড়কে বসে যেতে ইচ্ছে করছে, বড় বড় শ্বাসমুক্ত হচ্ছে প্রকৃতিতে নাসারন্ধ্র গলিয়ে। এসবের জন্য দায়ী একমাত্র গাড়িতে বসে থাকা সুদর্শন পুরুষ তুর্য স্যার। কেমন নীরবতা পালন করছে লোকটা। শ্রেয়া একবার ভাবলো আবারও প্রশ্ন করবে কিনা, কিন্তু ওকে আর কষ্ট করতে হয়নি। চোখ থেকে সানগ্লাস খুলে তুর্য নিজের অপর পাশের দরজা মেলে দিল, গম্ভীর স্বরে বলল,